স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সিনিয়র ফুটবলাররা যখন হারের বৃত্তে ঘুরপাক কাটছে, অনূর্ধ্ব 20 ফুটবল দল তখন সদর পেয়ে উড়াচ্ছে লাল সবুজ পতাকা। এইজ লেভেলে সাফের চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে নেপালের বিপক্ষে অভিষেক হয়েছে ডেকলান সুলিভানের। পুরো ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে, তবে শেষ পর্যন্ত কি নেপালকে পেছনে ফেলে বাংলাদেশ কাটতে পেরেছে ফাইনালের টিকিট? বিস্তারিত ম্যাচ রিপোর্টে। আমেরিকা প্রবাসী ফুটবলার রোনান সুলিভান কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানের দুর্গ, একাই করেছিলেন জোড়া গোল। তাই তো প্রশ্ন উঠছিল, সাইডলাইনে বসে থাকা ওর আপন ভাই ডেকলান সুলিভানের অভিষেক হচ্ছে না কেন? সেই প্রত্যাশা পূরণ হলো সেমিফাইনালে এসে। ডেকলান নেমেই ঝলক ম্যাচের স্টপেজ টাইমে ভাই রোনানের সাথে বল দেয়া নেয়া, তারপর সুমন শরেনকে ডি বক্সের মধ্যে বল বাড়ানো। সুমন কিকটাও নিয়েছিলেন ভালোই, কিন্তু নেপালি গোলকিপার নুরবুভোতের দৃঢ়তায় গোলটা আর হয়নি। ম্যাচের দখল যাদের কাছেই থাকুক, প্রথমে কিন্তু এগিয়ে যায় বাংলাদেশি। মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটেই ডি বক্সের কোণা থেকে উড়ে আসলো বল, মাথা ছুঁয়েই নেপালের জালে ঠেলে দিলেন দলের নাম্বার 9 মানিক। তাতেই প্রথম গোলের উল্লাসে মাতে লাল সবুজ সাপোর্ট গ্যালারি। নেপালিরা কিছু বুঝে ওঠার আগেই ওদের দুর্গে হানা দেন রোনান সুলিভান। গোলটা পেয়েও গিয়েছিলেন, তবে অফসাইডের বাঁশিতে বাতিল হয় সেই স্কোর। আরও একটা দর্শনীয় গোল মিস করে বাংলাদেশ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজ বাহিনী, তারপর কিছুটা সেফ খেলতে শুরু করে। ফাইনালটা ফুলফিট একটা দল নিয়েই হয়তো খেলতে চেয়েছেন কোচ। বদলি খেলোয়াড়দের মধ্যে ডেকলানকেও নামানো হয় ম্যাচের একেবারে শেষ দিকে 87 মিনিটে। তারপর আক্রমণের ধার কিছুটা বাড়লেও স্কোর লাইনের চেহারায় আর কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। সেই সুবাদে নেপালের বিপক্ষে 1-0 গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আসরের প্রথম সেমিফাইনাল জিতে একই সাথে তাই কনফার্ম হয়েছে মিঠু চৌধুরীদের ফাইনালও। এ নিয়ে সাফ অনূর্ধ্ব 20 পর্যায়ে তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। 2022 সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ফাইনালে হেরেছিল যুবারা। তবে 2024 সালে নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল রেড অ্যান্ড গ্রিন আর্মি। এ যাত্রায় আগামী শুক্রবার ফাইনালের মহারণে নামছে ওরা। ওটা জিতলে আরও একবার সেই 24-এর ইতিহাস আসবে ফিরে। খালিদ জামিল, 71। বাংলাদেশ জাতীয় দলে নেই সলিড নাম্বার 9। সিঙ্গাপুর ম্যাচের পর অনেকটা আক্ষেপ করে বলছিলেন সমিত সোম, তবে ফরওয়ার্ড লাইনের সেই ঘাটতি পুষিয়ে দিতে পারেন রোনান সুলিভান। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচে 3 গোলে অবদান রেখেছেন সুলিভান। সমিতদের সাথে দারুণ কম্প্যাক্ট প্যাকেজ হয়ে উঠতে পারেন এই রোনান। আবু নাইমের রিপোর্ট। আসলেন, দেখলেন, জয় করলেন। রোনান সুলিভান যেন ম্যাজিক দেখালেন বাংলাদেশ বয়স ভিত্তিক দলে এসে। মাঠে ওর পজিশন আর বাংলাদেশের প্রয়োজন মিলেছে খাপে খাপ। সুলিভানই মেটাতে পারেন ফরওয়ার্ডের অভাব। অনূর্ধ্ব 20 নয়, যেন ওর জন্য জায়গাটা এখন হামজাদের ড্রেসিং রুম। বাংলাদেশ দলের নাম্বার 9-এর অভাবটা নতুন নয়। এশিয়ান কাপে সিঙ্গাপুর ম্যাচে একজন সলিড ফরওয়ার্ড না থাকায় ভুগেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হারের কারণ বলতে গিয়ে সমিত তুলে এনেছিলেন সেই বাস্তবতা। আমরা বলতে পারি আমাদের যদি একটা নাম্বার 9 থাকতো, এটা বড় একটা নাম্বার 9 ফ্যানদের মধ্যে, বাট আমাদের নাই। সো আমাদের শিখতে হবে আমরা কিভাবে নাম্বার 9 ছাড়া কিভাবে স্কোর করতে পারি। অভাবের ঘরে যেন প্রাচুর্য নিয়ে হাজির হয়েছেন রোনান সুলিভান। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পরে একটা অ্যাসিস্ট করেছিলেন ভারতের বিপক্ষে। সেমিফাইনাল ম্যাচেও প্রতিপক্ষের জালে পাঠিয়েছিলেন বল, যদিও সেটা অফসাইডে কাটা পড়ে। কিন্তু রোনানের স্কোরিং অ্যাবিলিটি ওকে এই ম্যাচেও আলাদা করেছে বাকিদের থেকে। ফরওয়ার্ড লাইনে সুলিভানের এমন পারফরম্যান্স আশা দেখায় শিগগিরই সিনিয়র টিমের হয়েও ওর সার্ভিসটা নিতে পারে বাংলাদেশ। ক্ষিপ্রতায় রোনান টপ ক্লাস, বল কন্ট্রোলিং এর সাথে ওর অ্যাকুরেসিটাও দুর্দান্ত। প্রথম ম্যাচে ফ্রি কিক থেকে গোল করে যেন জানান দিয়েছিলেন মামুলি না ও লম্বা রেসের ঘোড়া। সাফে বাংলাদেশকে ফাইনালে তোলার অন্যতম নায়কও রোনান। ইম্প্যাক্ট বিবেচনায় সাফ থেকে লাল সবুজের সেরা প্রাপ্তি রোনান বেঞ্জামিন সুলিভান। রোনান যে ঝলক দেখিয়েছেন তাতে শিগগিরই জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে অবাক হওয়ার সুযোগ নাই। তবে ওর জন্য সাফের ফাইনালটা গুরুত্বপূর্ণ। প্রত্যাশার চাপ মাথায় নিয়ে সেখানে কেমন পারফর্ম করেন সেটাও থাকবে নজরে। বয়সটা 18 হলেও কনসিস্টেন্সি ওকে নিয়ে আশা দেখায় ভালো করবে ও ফাইনালেও।
রোনান তার কাজটা করেছেন এজ লেভেলে বেশ হেসে খেলে, তবে প্রশ্ন আছে সিনিয়র টিমের ফরওয়ার্ড লাইনের দায়িত্বটা আরো বড়। হামজা শমীদের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সাথে তাল মেলানো বড় চ্যালেঞ্জ, তাই রোনানকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে ভিন্নভাবেও। আবু নাইম, ৭১। ইতিহাস গড়া হলো এশিয়ার মঞ্চের সামর্থ্যের জানান দেয়া, হলো চোখে চোখ রেখে লড়াই করাও। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে জোড়া গোল করে হিস্ট্রি মেকারও হলেন মিস্টেরিয়াস মোসাম্মদ সাগরিকা। কিন্তু থাইল্যান্ডের নীল সাগরে ঝড় তুলে যুদ্ধ করেও শেষ পর্যন্ত যে আর পারল না বাংলাদেশ। এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাংলাদেশ বনাম থাইল্যান্ড লড়াইয়ের বাকিটা তাজিন খন্দকারের রিপোর্টে। একটা ম্যাচ, কিন্তু তার চেয়েও বড় যে এটা ইতিহাসের অংশ, এক আত্মমর্যাদার লড়াই, এশিয়ার বুকে মাথা তুলে দাঁড়াবার মঞ্চ, আর ফুটবল বিশ্বে নিজেদের সামর্থ্যের জানান দেয়ার রণক্ষেত্র। ম্যাচটা যেন যুদ্ধের আবহেই মোড়ানো। মুখোমুখি অবস্থানে লাল সবুজের আখ্যান বনাম নীল জলরাশির থাইল্যান্ড। এভাবেও যে ফিরে আসা যায়, চন্দ্রবিন্দুর সেই চেনা সুরটাই যেন আজ থাইল্যান্ডের সবুজ ঘাসে নতুন রূপে প্রাণ পেল। সিনিয়রদের অসমাপ্ত উপন্যাসে আজ নতুন এক অধ্যায় যোগ করলেন বাংলার জয়িতারা। এশিয়ান কাপের মূল মঞ্চে প্রথম গোল, ইতিহাসের পাতায় খোদাই হলো এক অমোঘ কাব্য। হেরে যাওয়ার ভয়কে পেছনে ফেলে বাঘিনীদের এই আবির্ভাব যেন আগামীরই এক নতুন সুর। ম্যাচের শুরু থেকেই লাল সবুজের দাপট, যেন মেঘ চিরে হঠাৎ আসা এক চিলতে রোদ। 20 না পেরোনো এই তরুণীদের ওপর চাপ ছিল পাহাড় সম। একদিকে প্রতিপক্ষ শক্তিশালী থাইল্যান্ড, অন্যদিকে তারাই আবার স্বাগতিক। কিন্তু ব্রিটিশ মাস্টারমাইন্ড পিটার বাটলারের সেই সাহসী হাই লাইন ডিফেন্স তত্ত্বই দেখালো আলোর দিশা। সেই সাহসের মূর্ত প্রতীক হয়ে আজ জ্বলে উঠলেন মোসাম্মদ সাগরিকা। 31 মিনিটে মাঝমাঠ থেকে পাওয়ার থ্রু পাস ধরে যেন এক ক্ষিপ্রচিতা 3 থাই ডিফেন্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে 45 গজ দূর থেকে বল টেনে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করা, এ যেন এক রাজকীয় ফিনিশ। 1-0-তে লিড। সাগরের মতো বিশালতা নিয়ে আসা সাগরিকার নামটা তখনই স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল ইতিহাসের ডায়েরিতে। বিরতিতে বাংলাদেশ যায় জয়ের সুবাস নিয়ে। বিরতির পর আবারও সেই জাদুকরী সাগরিকা 50 মিনিটে জোড়া গোল করে লিড দ্বিগুণ করেন এই মিস্ট্রিয়াস ফরওয়ার্ড। স্বপ্ন তখন হাতের মুঠোয়। পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে মিলি আক্তার একে একে নস্যাৎ করছিলেন থাই বারুদ। কিন্তু কথাই বলে না, ঘর পোড়া গরু যে সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। জয়ের নেশায় যখন মুদ গোটা দেশ, ঠিক তখনই ছন্দপতন। সুরমা জান্নাত ও নবীরনের অপ্রয়োজনীয় ফাউল উপহার দিল 2-2টা পেনাল্টি। স্পট কিকের সেই 2 আঘাতে সমতায় ফেরে থাইল্যান্ড। মানসিক সেই ধাক্কায় কিছুটা দিশেহারা ডিফেন্সের সুযোগ নিয়ে স্কোর লাইন 3-2 করে ফেলে স্বাগতিকরা। এরপর আর স্বপ্না রানীদের দূরপাল্লা শট কিংবা মিলের অ্যাক্রোবেটিক সেভ সবই যেন কেবল দীর্ঘশ্বাসই বাড়ালো। কয়েক মিনিটের ট্যাকটিক্যাল ভুল কেড়ে নিল এক ঐতিহাসিক জয়। শেষের গল্পটা রঙিন তুলিতে রাঙানো হলো না, বুক ভরা চাপা কান্না নিয়েই শেষ হলো এশিয়ান কাপের এই মিশন। তবে স্কোরবোর্ড যাই বলুক, এশিয়া জেনে গেছে বাংলার বাঘিনীরা যে লড়তে জানে, বাঘিনীরা ফিরতে জানে। তাজিন খন্দকার, ৭১। শেষ হলো হামজা শমীদের এশিয়ান কাপ বাছাই পর্ব মিশন। এবার পালা নতুন করে লাল সবুজদের ঢেলে সাজানোর, যেখানে সবচেয়ে বড় আলোচনার নাম হেড কোচ হাভিয়ের কাবরেরার পরিবর্তন। গুঞ্জন আছে নতুন করে চুক্তি বাড়াতে নানা মহলে তদবির করছেন এই স্প্যানিয়ার্ড। সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দেখা যেতে পারে তাকে। সিঙ্গাপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। ক্লান্ত পরিশ্রান্ত ফুটবলাররা এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচটাতে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও বাংলাদেশ জিততে পারেনি। তবে ব্যাপারটা এমন নয় বাংলাদেশ এই ম্যাচটা জিতলে যে এশিয়ান কাপে চলে যেত। তবে এখন এসব আক্ষেপ হতাশার গল্প বাদ দিয়ে বাংলাদেশকে নতুন মিশন শুরু করতে হবে। টিম ইমপ্রুভ করছে, কিন্তু কিভাবে জিততে হয় সেটার প্রক্রিয়া এখন আমাদের যেতে হবে। আমার যেটা অপিনিয়ন আছে, প্লাস এখানে আমাদের অনেক এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আসছিলেন, ভাইস প্রেসিডেন্টরা আসছিলেন, তারাও পর্যবেক্ষণ করেছেন। প্লাস সবকিছু মিলিয়েই একটা চুলছেরা বিশ্লেষণ হবে
আমাদের যে ফিনিশারের অভাব, সেই ফিনিশার নিয়ে আসলে আমাদের পুরা ফুটবলটার ফরম্যাটটা ঢাকা লিগ বলেন এবং খেলাধুলার যেগুলো যে স্তরগুলো আছে সেগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। না হলে আমাদের এই দিন শেষে ওই আক্ষেপের সাথে থাকতে হবে। টিম ম্যানেজার আমির খানের সঙ্গে আপনি একমত হবেন, বাংলাদেশ বারবার ভালো খেলছে কিন্তু ভালো ফুটবলটা আসলে সবাই গ্রহণ করবে না। দিন শেষে দরকার বাংলাদেশের গোল করা, জয় দরকার। আর এই জয়টা শুধুমাত্র 1-2টা ম্যাচে নয়, বাংলাদেশকে লম্বা একটা প্ল্যান করতে হবে আগামী 4 বছর 5 বছর বাংলাদেশের ফুটবলটাকে বাফুফে কোথায় নিয়ে যেতে চায়। আর তার সবচেয়ে বড় অংশ হচ্ছে কোচ পরিবর্তন করা। এই ম্যাচটা দিয়ে কোনোভাবে হাভিয়ের কাবরেরাকে বিচার করা যাবে না যে তিনি কোচ হিসেবে থাকবেন কি থাকবেন না, কারণ তার ম্যাচটা শেষ হয়ে গেছে এই ম্যাচের মাধ্যমে এবং আগে থেকে সবার একটা দাবি ছিল এবং তার পারফরমেন্সও তাই বলে যে তিনি বাংলাদেশের সঙ্গে এখন আর চুক্তি বাড়ানোর মতো ওই জায়গাটায় নেই। বাফুফে থেকে বারবার বলা হচ্ছিল এই ম্যাচের পরেই একটা সিদ্ধান্ত আসবে, একটা চমক আসতে পারে। বাফুফে কি নতুন কোচ পেয়ে গেছে নাকি হেড কোচ হাভিয়ের কাবরেরাকে রেখে দেওয়া হবে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত? কেননা একটা ব্যাপার এখানে চলে আসতে পারে, হেড কোচ হাভিয়ের কাবরেরা অনেক বছর ধরে বাংলাদেশকে চেনেন, এই উপমহাদেশের ফুটবলটা তিনি জানেন, তাই বাফুফে বলতেই পারে হেড কোচ হাভিয়ের কাবরেরাকে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বাংলাদেশ রাখতে যাচ্ছে। তবে এটা কি বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে? যেখানে এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি সেখানে সাফ চ্যাম্পিয়নশিপটা কি তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? এখন আসলে শুধুমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা এশিয়ান কাপ নিয়েই পড়ে থাকলে হবে না, বাংলাদেশের লক্ষ্যটা আরো বড় হতে হবে। কেননা বাংলাদেশের দলে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা জায়ন আহমেদের মতো ফুটবলাররা অন্তর্ভুক্ত হয়েছে। দিন শেষে সেই সংখ্যাটা আরো বাড়বে। হামজা চৌধুরী কিন্তু এই জায়গাটা একটা কথা গতকাল বলেছেন, তিনি বেশ হতাশ যে বারবার তারা খেলছেন কিন্তু ফলাফল এনে দিতে পারছেন না। আর এই ফলাফল এনে দেওয়ার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারেন কোচ। যেমনটা শোনা যাচ্ছে হাভিয়ের কাবরেরা বাংলাদেশে থেকে যাওয়ার জন্য নানা মহলে নানাভাবে তদবির করে যাচ্ছেন। এমনটাও গুঞ্জন রয়েছে যে তিনি সিনিয়র প্লেয়ারদের দিয়ে বাফুফে প্রেসিডেন্টের কাছে বারবার বলাচ্ছেন, ম্যানেজমেন্টকে দিয়ে বলানোর চেষ্টা করছেন, তার পরিসংখ্যানটা তুলে ধরার চেষ্টা করছেন। তবে এটা কি বাংলাদেশের ফুটবলের জন্য মঙ্গল বয়ে আনবে সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাসান সজীব, ৭১, সিঙ্গাপুর। নতুন করে স্পোর্টসের উদ্বোধন হবে ৩০ এপ্রিল সিলেট থেকে, তাই আজ সিলেটের 2 মাঠ পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিন সিলেটের ক্রীড়াঙ্গনের চলমান অনিয়ম হাতে নাতে ধরেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখার সময় খুদে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বলেই হয়তো এখানে তেমন কোনো অনিয়ম পাননি, কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে আমিনুল হক ক্ষোভ প্রকাশ করেন আগের সরকারের প্রতি। শুধু মাঠের অবস্থাই খারাপ নয়, জেলা স্টেডিয়াম সংলগ্ন দোকানে চলছে মহাদুর্নীতি। আমিনুল হক সবকিছুই হাতে নাতে ধরেন। তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। কি আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা এই স্পোর্টস আগামী 30 এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। ওডিআইতে ২০-৩০-এর ঘরে গিয়ে কেন বারবার হোঁচট খাচ্ছেন নাজমুল শান্ত? জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল বলছেন, অতি আক্রমণাত্মক না হয়ে ফোকাস ঠিক রেখে খেললেই মিলবে সাফল্য। শান্তর আরেক প্রিয় কোচ হান্নান সরকারের বিশ্বাস, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রানের দেখা পাবেন বাঁহাতি উইলোবাজ। সাইফুল রূপকের রিপোর্ট। ভাবছেন ওয়ানডে ক্রিকেটে রান নাই তাই মুখ ঢেকে হাঁটছেন নাজমুল শান্ত? হ্যাঁ, পারফরমেন্স পড়তি, কিন্তু শান্ত সাহসী, কলিজা বড়, ভেঙে পড়ার মতো ছেলে না। যে কোনো সময় হতে পারেন অশান্ত। 22 গজ মাতাতে নেই চেষ্টার কমতি। স্পেশাল মাস্ক পরে ওয়েট নিয়ে শারীরিক কসরত, সোজা কথা সব বাধা আর চ্যালেঞ্জকে সজোরে চালিয়ে উড়িয়ে দিতে তৈরি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
আজকাল অনুশীলনে একটু বেশি সিরিয়াস এই বাঁহাতি, কারণ ওয়ানডের ওয়ান ডাউন ব্যাটারের সেঞ্চুরি নেই 2 বছর ধরে। সবশেষ 50 এসেছে 2025-এর ফেব্রুয়ারিতে। গেল 12 ওডিআই ইনিংসে 5 বারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। সমস্যা কি খুঁজে পেয়েছেন জাতীয় দলের ব্যাটিং গুরু মোহাম্মদ আশরাফুল? এটা আমি ফিল করি যে আমরা যখনই ব্যাটসম্যানরা আউট হই আমরা কিছু একটা হয়তো বা চিন্তা করছি যে এক্সট্রা একটা শর্টস খেলতে চাবো বা ওভার কনফিডেন্স হয়ে যায়, ফোকাসটা কমে যায়। তো ওই জিনিসটাই যেন তারা লম্বা সময় রাখতে পারে, তাহলে আসলে বড় ইনিংস খেলাটা সম্ভব। বিশেষ করে টেস্ট ক্রিকেটে কিন্তু আবার 100 করছেন, আয়ারল্যান্ডের সাথে চমৎকার একটা 100 করেছেন। তো সেই জায়গায় অবশ্যই স্টার্ট হয়ে মিস করাটা সেও চিন্তা করছেন যে এই জায়গাটা আমি মিস করছি। আশা করি যে নিউজিল্যান্ড সিরিজে সে বড় রান করবেন। আপনার টিপস কি থাকে আসলে? আমার যে জিনিসটা থাকে যে আসলে নিজেকে সময় দেওয়া আর কি, প্রত্যেকটা ব্যাট পরিশ্রম করেছে। হ্যাঁ অবশ্যই। ডিপিএল বিপিএল এর শিরোপা জেতায় ক্রিকেট আঙ্গনে অনেকেই হান্নান সরকারকে দেশ সেরা কোচের তকমা দিয়েছেন। হান্নান যদি সেরা ওস্তাদ হন, শান্ত তাহলে বেস্ট লিডার। কারণ শিরোপাজয়ী ঢাকা আবাহনী ও রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন নাজমুল। হান্নানের ছক দারুণভাবে মাঠে বাস্তবায়ন করে সাফল্য তুলে এনেছেন। জাতীয় দলের রঙিন জার্সিতে বাহাতির কেন দুর্দশা? রিসেন্ট পাসে শান্ত যেটা হয়েছে বিপিএলে কিন্তু শুরুর দিকে ভালো খেলছিল, পরের দিকে সে কিন্তু একটু অফ ফর্মে চলে গিয়েছিল। তারপরে বিসিএলে একটা 50 করেছে, কিন্তু বিসিএলে খুব কন্টিনিউ রান করেনি। সো চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় তো ওয়ার্কআউট করছে টেকনিক্যাল জায়গায়। সো সব কিছু মিলে আমার মনে হয় যে একটা বড় রান করলে সেটা ওভারকাম করা খুবই সম্ভব, এবং তার যে মেন্টালিটি, সে যেই ধরনের পজিটিভ ছেলে, আমার মনে হয় যে এটা একটা সময়ের ব্যাপার, যে জাস্ট একটা ম্যাচের ব্যাপার। একটা ম্যাচ ভালো খেললেই বা বড় রান করলেই হয়তো বা সেই কনফিডেন্সটা ফিরে পাবে, এবং সেই 1 বছর আগের যে শান্ত ছিল, যে ওয়ানডেতে বেস্ট ব্যাটসম্যান, সেটা আবার ফিরে পাবে। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে 3 ওয়ানডেতে 27-0 ও 27। হয়তো শান্ত ভাবছেন হাতের তালুর মতো চেনা এই শেরি বাংলায় কেন বড় রান আসছে না। চলতি মাসের 17 ও 20 তারিখ মিরপুরেই নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া ওয়ানডে। কেমন হবে পিচের চরিত্র? প্রধান কিউরেটর টনি হেমিং এর সঙ্গে কি সেই আলাপই সারলেন? শরীর ভাষা দেখে বলাই যায় বড় রান করার ক্ষুধা নিয়েই এদিক ওদিক ছুটছেন নাজমুল শান্ত। সাইফুল রূপক, 71। কঠিন পরিশ্রম, অনেকেই হাই অ্যালটিটিউড মাস্ক পরে করছেন রানিং। বৃহস্পতিবার শেষ হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি, তবে আরও কমাতে চান ফ্যাট পার্সেন্টেজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে শনিবার থেকে হোম অফ ক্রিকেটে শুরু হবে স্কিল ট্রেনিং। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নিজেই নিজের ফ্যাট পরখ করছেন ওয়ানডে ক্যাপ্টেন। মাঝে ঈদের ছুটি, পাকিস্তান সিরিজের পর লম্বা ব্রেক। অনেকের শরীরেই বেড়েছে ফ্যাট পার্সেন্টেজ, ঠেকেছে 30%-এ, অথচ থাকতে হবে 20%-এর নিচে। ক্রিকেটারদের তাই দম ফেলার ফুরসত মিলছে না 6 দিনের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে। কাঠ ফাটা রোদে ভিজে একাকার, ঝুম বৃষ্টিতেও যেন ক্রিকেটারদের কষ্টের ঘাম আলাদা করা যায়। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল। এই ক্যাম্পের পর আশা করি এটা 25%-এ নামবে। আস্তে আস্তে এটা আমরা বিলো 20-র নিচে নামানোর চেষ্টা করবো। আলটিমেটলি গোল আমাদের এটা। হাই অ্যালটিটিউড মাস্ক পরে ট্রেনিং, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কিং কোহলি। এবার শান্তদের দেখা যাচ্ছে সেই বিশেষ মাস্ক পরে রানিং করতে। রহস্যটা কি আসলে? আমরা দেখছি যে এবার ট্রেনিংয়ে ক্রিকেটাররা বিশেষ ধরনের একটা মাস্ক ইউজ করছে। এটার বিষয়ে একটু জানতে চাচ্ছি, এটা কি আপনারাই সাজেস্ট করেছেন ক্রিকেটারদেরকে, না তারা আসলে নিজ থেকেই এই জিনিসটা ইউজ করছে? এই স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। তানবীর আমাদের লেফট আর্ম স্পিনার, তানবীরের জন্য। তো ও প্রথমে ইউজ করে না, তারপর এটা আমি ইউজ করা শুরু করি। মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবেন, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। আমি এখন 85% হার্ট রেট করতে গিয়ে আমার হয়তো 5টা রাউন্ড দিতে হবে। হয়তো যদি আমি মাস্ক পরে ওকে একটা রাউন্ড দিই, তার 85% হার্ট রেট উঠে যাবে। তার মানে আমি অল্প সময়ের মধ্যে ওরা মাস্ক পরে আমার কাজটা আদায় করতে পারছি। হ্যাঁ, সেই জন্য সে মাস্কটা অ্যাপ্লাই করে আমি ফার্স্টে 2-3 জনকে এটা অ্যাপ্লাই করতে বলছি। ওরা এটা বেটার ফিল করেছে। এখন সমস্ত প্লেয়াররাই বলতেছে যে
এই মাস্ক আমরা ব্যবহার করতে পারি কিনা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প শেষের দিকে। জোর গুঞ্জন কিউইদের বিপক্ষে হোম সিরিজে সাকিবকে দেখা যেতে পারে, কিন্তু দল ঘোষণার আগে তো সাকিবের ফিটনেস আপডেটটাও লাগবে। বিসিবি কি সাকিবের ফিটনেসের সেই খোঁজ খবর রাখছে? ফিটনেস নিয়ে কাজ করার কোনো ধরনের মেসেজ পেয়েছেন কিনা, যেটা নিয়ে আপনারা কাজ করছেন অলরেডি? কিন্তু কথা সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করবো। রেডি তো এফটি ভাই টাইমটা অনেক কম থাকবে, যেটা আপনাদের ফিটনেসের একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে কাজ করতে হয়। সো তাকে তো এখন থেকে মনিটর করাটা খুব বেশি স্বাভাবিক আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, মনিটরিং করাটা বিষয়, কিন্তু কথা হলো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার, আপনাদের কাছে কোনো ডাটা নেই আর কি? আবার ডেটা নাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কথায় আভাস মিলছে, সাকিব ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে টাইগারদের 6 দিনের ফিটনেস ক্যাম্প। শনিবার থেকে শুরু স্কিল ট্রেনিং। নাহিয়ান বিন জসিম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।